সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আজ অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে আপনারা জানেন যে আমি এনসিপিতে কাজ করছি, জাতীয় নাগরিক পার্টি, যেটি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টির লক্ষ্যে গঠিত হয়েছে এনসিপি। তো সেই এনসিপি নিয়ে মানুষের কাছে যেতে, গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে অনেক বেশি ওয়ার্ক করতে হচ্ছে আমাদের। তো এই কারণে আসলে চেম্বারে সময় দিতে পারছি না, ভিডিওগুলো করতে পারছি না নিয়মিত। এই জন্য আমার নিয়মিত দর্শকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আজকে হঠাৎ করে ভিডিওটি করতে এলাম মূলত বিশিষ্ট সাংবাদিক এবং অ্যাঙ্কর খালেদ মহিউদ্দিন ভাইয়ের একটি কথার জবাব দিতে। আমি দু একদিন আগে দেখলাম যে খালেদ মহিউদ্দিন তিনি যে নতুন যে চ্যানেলে গেছেন ঠিকানায়, সেখানে একটি প্রোগ্রাম করেন উচিত কথা। তো এই উচিত কথা প্রোগ্রামে দেখলাম যে তিনি বিএনপির বিভিন্ন দোষ ধরছেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার করছেন, জামাতের বিরুদ্ধে বলছেন, এবং সর্বশেষ দেখলাম যে একটি ইস্যুতে তিনি এনসিপির বিরুদ্ধেও কথা বললেন। এনসিপির বিরুদ্ধে যে ইস্যুটিতে তিনি কথা বললেন সেটি হলো আর্টিকেল 70। এই যে সংস্কার, বাংলাদেশে যে এখন সংস্কার কাজ চলমান বা সংস্কারের যে প্রসেসগুলো চলছে দেশকে একটা নতুন রূপ দেওয়ার জন্য, সেই সংস্কারের ক্ষেত্রে সংবিধানের যে সংস্কারের কমিশন গঠন হয়েছে, সেখানে তারা যে প্রস্তাবনা দিয়েছে যে কী বিষয় সংশোধন প্রয়োজন, তার মধ্যে আর্টিকেল 70 বা 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয় বলেছে। 70 অনুচ্ছেদটি এমনিতেই আগে থেকে একটি বিতর্কিত একটি অনুচ্ছেদ। এটি নিয়ে আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, 70 অনুচ্ছেদটা কী বা কেন এখানে থাকে। তো আমি দেখলাম যে এই ভিডিওতে খালেদ মহিউদ্দিন সাহেব তিনি বলছেন যে 70 অনুচ্ছেদকে বিএনপিও মানছে না, মানে 70 অনুচ্ছেদের যে সংশোধন করার কথা চিন্তা করা হচ্ছে এই নতুন যে প্রস্তাবনা, সেখানে তো সেটির সঙ্গে বিএনপিও একমত নয়, জামায়াতও একমত নয়, এবং এনসিপিও একমত নয়। বিএনপি জামাত একমত নয় সেটি খালেদ মহিউদ্দিন মেনে নিচ্ছেন, কিন্তু এনসিপি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চেষ্টা করছে, তারাও সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মতো করে 70 অনুচ্ছেদকে রাখতে কেন চাচ্ছেন সে বিষয়ে প্রশ্ন করেছেন খালেদ মহিউদ্দিন। আমি খালেদ মহিউদ্দিন ভাইকে এটার উত্তর দিতে চাই। দেখুন খালেদ মহিউদ্দিন ভাই, এনসিপি এসেছে রাজনীতি করতে। এনসিপি কিন্তু সাংবাদিকতা বা অ্যাঙ্করিং করতে আসেনি যে চটকদার, মানে মধুময় কথাবার্তা বলে মানুষ যেটা শুনতে পছন্দ করে, এই ধরনের কথা বললে আসলে রাজনীতি হয় না। রাজনীতি একটা স্ট্র্যাটেজির বিষয়, রাজনীতি একটা কৌশলের বিষয়। সেই কৌশল নিয়েই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে এগুতে হয়। তো এখন এই 70 অনুচ্ছেদটা নিয়ে, যেটা নিয়ে আপনি এনসিপির ওপরে দোষারোপ করছেন, তো সেটার আমি একটু ব্যাখ্যা দেওয়ার আগে আমি একটু 70 অনুচ্ছেদটা পড়ে শোনাই আমার দর্শকদের সুবিধার জন্য। দর্শক, এই যে আমার হাতে বাংলাদেশের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এখানে 70 অনুচ্ছেদ সেটিতে বলা হচ্ছে যে রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া। অর্থাৎ এখানে কি বলছে যে কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো দলের প্রার্থী হয়ে নির্বাচনে জিতে সংসদে যাওয়ার পরে তিনি সংসদে তার দলের বিপক্ষে তিনি কোনো ভোট দিতে পারবেন না। তার দল যদি কোনো অসাংবিধানিক কোনো কিছু যদি বিল উত্থাপন করে বা অন্যায় কোনো কিছু যদি এখানে প্রস্তাব করে বা যেটা করা উচিত নয় এমন কোনো কিছু যদি করার চেষ্টা করে, তাও তিনি তার নিজের দলের বিরুদ্ধে বিরোধিতা করতে পারবেন না, নিজের দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। অবশ্যই এটিকে গণতন্ত্রের পথে একটি বাধা বলে মনে হতে পারে, বাক স্বাধীনতার পথে একটি বাধা মনে হতে পারে যে হ্যাঁ, তিনি একটা দল করেন বলে যে তিনি দলের সকল সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য, নট নেসেসারিলি। কিন্তু যেটি হয় যে এই সংসদে বিপক্ষে ভোটদানের ক্ষেত্রে বিরত রাখে এই 70 অনুচ্ছেদ, যে যদি কোনো ব্যক্তি কোনো দলের হয়ে নির্বাচিত হন তাহলে সেই দল থেকে তিনি যদি পদত্যাগ করেন তাহলে তার এমপিশিপ পদ বাতিল হয়ে যাবে, অথবা যদি তিনি দলের বিপক্ষে ভোট দেন তাহলে তার এই এমপি পদ চলে যাবে। অবশ্যই স্বাভাবিকভাবে মনে হয় যে এটি তো অনেক একটা রিজিড একটি আইন, যে কোনোভাবেই
মানে কুক্ষিগত করে রাখার, মানে মতামত প্রকাশ করতে দেবে না নিজ দলের যারা এমপি রয়েছে তাদেরকে। হ্যাঁ, কথা অনেকটা সত্য, কিন্তু এখানে একটি বিষয় আছে যে এই ৭০ অনুচ্ছেদের ভালো এবং মন্দ দুটি দিকই রয়েছে। তো মন্দ দিক হলো এটি যে বাক স্বাধীনতা বা এখানে মতামতের স্বাধীনতা বা অন্যায়কে অন্যায় বলার স্বাধীনতা অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হচ্ছে দলের কারণে, এই এমপিরা সেটা করতে পারছে না। কিন্তু এই অনুচ্ছেদটি দরকার আছে এই কারণে যে বাংলাদেশে অতীতেও এরকম নজির আছে এবং ভবিষ্যতে এরকম নজির ঘটতে পারে যে দলের বিরুদ্ধে যদি কোনো কেউ ভোট দিতে পারে এমপিরা, তাহলে যে কোনো সময় যে কোনো দলের এমপিরা জোটবদ্ধ হয়ে বা তারা নিজের দলের বিপক্ষে ভোট দিয়ে নিজের দলকেই কিন্তু দেখা যাচ্ছে সরকার থেকে পতন ঘটিয়ে দিতে পারে। যেমন ধরুন 170টি আসন নিয়ে কোনো একটি দল নির্বাচিত হয়ে তারা সরকার গঠন করেছে। এবার কি হলো, কোনো একটি কারণে দেখা গেল যে 20 জন বা 21 জন সংসদ সদস্য তারা নিজ দলের বিপক্ষে ভোট দিল বা পদত্যাগ করে বসলো। পদত্যাগ করে বসলে তারা কিন্তু বা তারা অপর পক্ষে বিরোধী দলেরা যে বিলটি দিচ্ছে বা বিরোধী দলেরা যে পক্ষে ভোট দিচ্ছে, এই সরকারি দলের লোকেরা যদি ওই পাশে ভোট দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার সরকারের পতন ঘটে যেতে পারে। আপনার সরকার যদি কোনো একটি বিল পাস করতে চায় সেই বিলটি আপনি পাস করা বাধাগ্রস্ত হতে পারে। তো এই সম্ভাবনাটি কিন্তু রয়েছে। তো এটি কেন হতে পারে, এবং এই ৭০ অনুচ্ছেদ যদি না থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি একদম তালমাতাল হয়ে যাবে। বাংলাদেশের সংসদ কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে, যে ক্ষমতা কিন্তু স্থায়ী হবে না। ক্ষমতা সবসময় কিন্তু এরকম দোদুল্যমান থাকবে। কখনো এই দল তাদের এমপিদেরকে কিনে নিয়ে এদিকে সরকার গঠন করবে, আবার অপর দল তাদের এমপিদেরকে টাকা পয়সা দিয়ে কিনে নেবে, নিয়ে ওই পাশে সরকার গঠন করবে। তাই সরকারের স্থায়িত্ব থাকবে না। আর এখানে সবচেয়ে বেশি যে রোলটি প্লে করবে সেটি হলো ভারত বা র তখন আলটিমেটলি বাংলাদেশের পুরোপুরি সরকার হয়ে যাবে। তারাই তখন বাংলাদেশে কে সরকার হবে, কার সরকার পতন ঘটবে সেটি নিয়ন্ত্রণ করবে। কারণ আপনারা জানেন যে রয়ের হাতে কিন্তু অনেক রকম কিন্তু স্ট্র্যাটেজি রয়েছে, এবং সেটা শুধু বলে নয়, এটা অন্য আমাদের বাংলাদেশি যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলোকেও কাজে লাগাতে পারে কেউ, বা অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু এগুলো করতে পারে, বা অন্য আরও যে কোনো শক্তি তারাও কিন্তু এই কাজগুলো করতে পারে। কি সেটা হলো যে কোনো একটি দলের এমপিকে একটি হানি ট্র্যাপে ফেলা হলো। হানি ট্র্যাপে ফেলে তাকে বলা হলো যে আপনি যদি আপনার দলের বিপক্ষে ভোট না দেন তাহলে কিন্তু আপনার এই কুকীর্তিগুলো ফাঁস করে দেওয়া হবে। কারো একটি দুর্নীতির অভিযোগ, বা কারো একটা দেখা যাচ্ছে মাদক সংশ্লিষ্টতা, বা অনেকের অনেক রকম ব্যক্তিগত দুর্বলতা থাকে। আপনারা জানেন যে কোনো মানুষই কিন্তু তাদের ব্যক্তিগত দুর্বলতার ঊর্ধ্বে নয়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু সহজে প্রকাশ পায় না, এই ব্যক্তিগত দুর্বলতাগুলো। কিন্তু যখন বিষয়টি এমন থাকবে যে সরকারকে পতন ঘটিয়ে দেওয়ার জন্য এই এমপিদেরকে পল্টি দিয়ে এক পাশ থেকে অন্য পাশে ভোট দেওয়ালেই যথেষ্ট, তখন কিন্তু এই যে যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কিন্তু সব সময় কিন্তু একটা মনিটরিংয়ের ভিতরে থাকবে। যখন তাদের মনে হবে যে এই সরকারকে ফেলে দেওয়া দরকার বা এই বিলটি পাস হতে দেওয়া যাবে না, তখন দেখা যাচ্ছে যে কয়জন এমপিকে ক্যাপচার করতে পারলে এই বিলটিকে পাস হতে দেওয়া মানে বাধা দেওয়া যায় বা তাদের উদ্দেশ্যটা সফল হয়, তখন সেই কয়জন এমপিকে খুঁজে তারা কাদের কী কুকীর্তি আছে তাদেরকে নানাভাবে ব্ল্যাকমেল করে বা তাদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে বা টাকা দিয়ে বা হানি ট্র্যাপ দিয়ে বা এই ধরনের যে দুর্বলতাগুলো বললাম, এগুলো যে কোনোভাবে তাদেরকে কিন্তু বিপক্ষ দলের দিকে ভোট দেওয়াতে পারে। এই বিপক্ষে ভোট দেওয়ানোর মাধ্যমে তার যে নিজের যে দল ছিল সেই দলকে দুর্বল করে দিতে পারে, এবং সর্বোপরি সরকারকে সংসদকে অস্থিতিশীল করতে পারে। এর স্থায়িত্ব থাকবে না, ফলে দেশের কিন্তু শাসন ব্যবস্থা কিন্তু টালমাটাল হবে, দেশের উন্নতির অগ্রগতির পথে কিন্তু এটি অন্তরায় হবে। তাই আমার কাছে মনে হয় যে ৭০ অনুচ্ছেদ বাতিলের যে বিষয়টি, এটি অনেক দিন ধরে আলোচনায় আসছে। আপনারা ওই যে আমি পূর্বে একটি ভিডিও করেছিলাম ৭০ অনুচ্ছেদ নিয়ে, সেটি দেখলেই ৭০ অনুচ্ছেদের ভালো দিক কোনগুলো, খারাপ দিক কোনগুলো সেগুলো বুঝতে পারবেন। কিন্তু এই ৭০ অনুচ্ছেদটিকে কিন্তু কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের রাজনীতির একটা স্থায়িত্ব ধরে রাখতে গেলে
আপনার ৭০ অনুচ্ছেদটি কিন্তু অবশ্যই প্রয়োজন। তাই আমার মনে হয় আমি অনুরোধ করব খালেদ মহিউদ্দিন ভাইকে যে অ্যাঙ্কর কিংবা সাংবাদিকের চোখে না দেখে এটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখতেন, আমার কাছে মনে হয় যে আপনার কাছে ৭০ অনুচ্ছেদের গুরুত্বটা ধরা পড়তো, এবং তাহলে আপনি কোনোভাবেই এনসিপির মতো একটি রাজনৈতিক দলকে এই ধরনের ব্লেম দিতে পারতেন না যে এনসিপির এই তরুণ নেতারা যারা রাত দিন পরিশ্রম করে দেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টির চেষ্টা করছে, যারা জীবনের ঝুঁকি নিয়ে, যারা শ্রম দিয়ে, মেহনত দিয়ে, বুদ্ধি দিয়ে, নানাভাবে যারা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করার চেষ্টা করছে, যারা পুরনো সেই বস্তা পচা সিস্টেমকে আস্থা করে ফেলার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধে আপনি এই যে অকাতরে যে কথাগুলো বললেন, তাদেরকে যে ব্লেম দিলেন, তাদেরকে যে দোষারোপ করলেন যে তারা পুরনো ব্যবস্থাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, এটি একটি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা আপনি দিয়েছেন বলে আমি মনে করি খালেদ মহিউদ্দিন সাহেব। তো দর্শক, আজকে মূলত এই বিষয়টি আলোচনা করার জন্য আপনাদের সামনে আসা। পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয়ে কথা হবে। ততদিন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এনসিপির জন্য দোয়া করবেন। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।